রাতের বেলা শুনশান রাস্তায় একা একটা মেয়ে মানুষ, যদি কোনো বিপদ আপদ ঘটে কি হবে তখন? বিশেষ করে যদি অ্যাটাক ফ্যাটাক হয়। বাক্যগুলো শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই নড়ে চড়ে উঠল অনুভা। পিছু ফিরতেই দাঁড়িয়ে থাকতে দেখল একটি কালো রঙের গাড়ি। ড্রাইভারের আসন থেকে কাঁচ নামানো জানালা দিয়ে মাথার অর্ধেকটা বের করে রেখেছে একজন পুরুষ। অন্ধকারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তার মুখটা। রাস্তাটা মোটেও তেমন শুনশান নয়, ক্ষণে ক্ষণে দু একটা গাড়ি চলছে। অনুভার কোনো প্রতিক্রিয়া না পেয়ে শব্দ করে খুলে গেল গাড়ির দ্বার। ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা চওড়া একজন পুরুষ। বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে আসতেই গাড়ির সম্মুখে জ্বলন্ত হেডলাইটের আলোয় স্পষ্ট হলো পুরুষটির মুখশ্রী। পুরুষটিকে দেখতে বিস্মিত হলো অনুভব। সম্ভিত নয়নে তাকিয়ে থাকলো তার মুখপানে। কি এক রুদ্ধদ্বার অবস্থা! এই মুহূর্তে কি অভিব্যক্তি প্রকাশ করা উচিত চট করে বুঝে উঠতে পারল না। সেকেন্ডের জন্য থমকে গেল হৃদয়। মস্তিষ্ক জানান দিচ্ছে এই সুপুরুষকে সে চেনে, খুব ভালো করেই চেনে। এও খেয়াল করলো তার ভেতরে কৈশোরের সেই নির্দারুণ ঝড় বইছে, সাথে তুমুলভাবে চলছে তাণ্ডব। একে অপরের চোখে চোখ রেখে পরিস্থিতি বুঝতে ব্যস্ত দুজনা, ব্যস্ত চোখের ভাষা বুঝতে। তখনই গলা খাকারি দিয়ে উঠল সম্মুখে দাঁড়ানো পুরুষ। কণ্ঠনালী কম্পিত হলো অনুভার। শত কষ্টে চিরে বেরিয়ে এলো কৌতূহলী শব্দ, শ্রাবণ। শান্ত মুখশ্রীতে এবার ফুটে উঠল বিস্তৃত হাসি। বিপরীত ব্যক্তিটি বিদ্রুপ করে বলে উঠল, চিনতে পেরেছো তবে? তোমার হাবভাব দেখে তো আমি ভাবলাম আমায় হয়তো ভুলে গেছো, এখন আর চিনতে পারছো না? নিজেকে ধাতস্থ করতে কয়েক মিনিট সময় লাগলো অনুভার। খুব স্বাভাবিক কণ্ঠে শ্রাবণ প্রশ্ন করল, তা কি করছিলে এখানে? প্রশ্নটা স্বাভাবিক হলেও অনুভার নিকট এটাই যেন অস্বাভাবিক ঠেকল। মিনমিনে স্বরে উত্তর দিল, ওদিকে একটা কাজ ছিল, সেখান থেকে বাড়ি ফিরছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই নেমে যেতে হয়েছে। এই রাতের বেলাতে কাজ, বাড়িতে কিছু বলবে না? অনুভা খেয়াল করলো শ্রাবণের চোখে মুখে সন্দেহের ছাপ। তার সকল সন্দেহ দূর করার জন্য চঞ্চলা কণ্ঠে বলল, কে কি বলবে, অফিস শেষে উল্টো পথে গিয়েছিলাম একটা প্রয়োজনে। তাছাড়া গাড়ি খারাপ না হলে তো এতক্ষণে বাড়ি পর্যন্ত পৌঁছে যেতাম। আমি তো এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম, আর তুমি কিনা কৈফিয়ত দিয়ে দিলে। আগের মতোই আছো তবে। ভরকে গেল অনুভা। সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির সামনের দ্বার খুলে দিল শ্রাবণ। বলল, উঠে এসো, পৌঁছে দেই। উঠে এসো, পৌঁছে দেই। ইতস্তত বোধ করলো অনুভা। গাড়িতে উঠতে সায় দিচ্ছে না মন। শ্রাবণ হয়তো টের পেল তার অনুভূতি। ম্লান হেসে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছ আমাকে? কই, আগে তো পেতে না। তাহলে? উত্তর দিল না অনুভা। গম্ভীর হয়ে এলো শ্রাবণের মুখশ্রী। শীতল কণ্ঠে বলল, পৃথিবীতে আর কারো দ্বারা তোমার কোনো ক্ষতি হলেও শ্রাবণের দ্বারা যে তোমার কোনো ক্ষতি হবে না তা আমার থেকে তুমি খুব ভালো করেই জানো। নিজের মানুষের ক্ষতি কি কেউ করে নোভা? নোভা, সেই সম্বোধনীয় নাম, সেই দরদ মাখা কণ্ঠস্বর। মুহূর্তেই মন নরম হয়ে এলো অনুভার। মাথা নাড়িয়ে নীরবে গাড়িতে উঠে বসলো। তার ছিল হাসলো শ্রাবণ। উঠে বসলো চালকের আসনে। চালাতে লাগলো গাড়ি। অর্ধ নামানো কাজ ভেদ করে বাহিরের পরিবেশ দেখতে লাগলো অনুভব। ভেতরে সংকীর্ণতা, আতঙ্ক, জড়তা। কিসের এই আতঙ্ক? প্রশ্নের উত্তর নেই তার নিকট। ছেলেটির পাশে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। প্রচণ্ড তেষ্টা পেয়েছে। ওপরের আয়নায় ক্ষণে ক্ষণে পাশের যুবতী রমণীকে পরখ করে দেখছে শ্রাবণ। ঠোঁটের কার্নিশে তার হাসির ফোয়ারা। সকল নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, তা মাস্টার্স কমপ্লিট করেছো? প্রশ্নটাই কিঞ্চিত লজ্জিত হলো অনুভব। দৃষ্টি বাহিরে রেখেই দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দিল, না। কেন? আমার জানা মতে পড়ালেখায় তো ভালোই ছিলে, পরিবার থেকেও তো ভালো সাপোর্ট ছিল। তাহলে? পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়। অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়েও আর পড়া হয়নি। বিয়েও তো করনি, তাহলে? চমকিত বিস্মিত দৃষ্টিতে শ্রাবণের পানে তাকায় অনুভব। সে জানালো কি করে যে অনুভব অবিবাহিত। তার প্রশ্নবিদ্ধ দৃষ্টি আর চোখে দেখে নিল শ্রাবণ। সোজা সাপটা জবাব দিল, বিয়ে হলে নিশ্চয়ই এত রাত অবধি একা একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না। চুপ রইল অনুভব। শ্রাবণ ফের শোধালো, তা কি করছো এখন? চাকরি? হুম। খুব ভালো। শ্রাবণের কণ্ঠের তাচ্ছিল্য ভাবটা খুব ভালো করে টের পেল অনুভব। প্রশ্ন করল, এতদিন বাদে হঠাৎ করে আমাদের দেখা হলো, ব্যাপারটা কি কাকতালীয়? তোমার কি মনে হয় ইচ্ছাকৃত?
ইচ্ছাকৃত দেখা হওয়ার কোনো কাজ অথবা কোনো সুযোগ রেখেছিলে তুমি? ভরকে গেল অনুভব, প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো, তা তুমি কি করছো? কোন প্রফেশন? আপাতত একটা ভার্সিটির লেকচারার হিসেবে আছি। আপাতত? পরবর্তীতে কি না থাকার পরিকল্পনা আছে নাকি? দেখা যাক। বিয়েটা করেছো? করা হয়নি। কেন? প্রশ্নের বিপরীতে তীক্ষ্ণ দৃষ্টিতে অনুভার পানে চাইল শ্রাবণ। তার সেই চাহনিতে ঘাবড়ে গেল অনুভা। বুঝতে পারল ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছে। মিহির স্বরে সরি বলে ফের দৃষ্টি ভিড়ালো জানালার বাহিরে। বিপরীত থেকে উত্তর এলো, বইয়ের উপরে যে অনেকটা দায়িত্ব, দায়িত্বের বেড়াজালে সে এতটাই আবদ্ধ যে আমাকে বিয়ে করার সময়টাই তার নেই। বিষয়ের প্রকোপ পূর্বের থেকেও এবার বৃদ্ধি পেল অনুভার দৃষ্টিতে। বউ? শ্রাবণের বউ? সে যে বলল বিয়ে করেনি, তাহলে পছন্দের কেউ আছে? পছন্দের নাকি একান্তই নিজের ভালোবাসার? গাড়ি থেমে গেল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিয়ে পুনরায় তাকালো শ্রাবণের পানে। শ্রাবণ মুচকি হাসল, বলল, তোমার বাড়ির রাস্তায় এসে গেছি, গলিটা সরু, তাই গাড়িটা ভেতরে ঢুকবে না সম্ভবত। অনুভার মনে হলো আজ শুধুই তার চমকানোর পালা। শ্রাবণ নামক পুরুষটির মুখোমুখি সে যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই যেন শুধু চমকাতে শিখেছে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো অনুভা, ঘাড় নামিয়ে প্রশ্ন করলো, কথার তালে বাড়ির ঠিকানা জানাতেই তো ভুলে গিয়েছিলাম। তাহলে তুমি জানলে কিভাবে আমার ঠিকানা? শ্রাবণের চোখে মুখে রহস্যের ছাপ। গাড়িতে স্টার্ট দিল, বলল, সব কিছু তুমি জানানোর পরই যে আমি জানতে পারবো এমন ধরাবাঁধা নিয়ম কি ছিল কখনো? রাত হয়েছে, বাড়ি যাও। কথা শেষ হতেই শাঁসা করে রাস্তা পরিত্যাগ করলো গাড়িটি। মনে অজস্র প্রশ্ন নিয়ে গলি পার হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো অনুভা। কলিং বেল বাজাতেই আজও দরজা খুলে দিলেন সুফিয়া। পুলিশের ন্যায় জেরা করলেন, আজ ফিরতে এত দেরি হলো কেন যে? মায়ের দিকে দুটো শপিং ব্যাগ এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আনতে গিয়েছিলাম। মেয়ের হাত থেকে ব্যাগ দুটো নিজের হাতে নিয়ে ওনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলো অনুভা। সুফিয়ার চোখে মুখে বিস্ময়। ব্যাগ দুটো হাতড়ে ভেতরে পেলেন দুটো তাঁতের শাড়ি। মেয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, শাড়ি কার জন্য? তোমার জন্য। আমি কি তোর কাছে শাড়ি চেয়েছিলাম? দিন দিন সংসারে খরচ বাড়ছে, এখন আবার অযথা খরচ করতে হবে কেন? তুমি আবার নিজের জন্য কবে কি চেয়েছো? চাইতেই তো পারো না। তোমার যে বাড়িতে পরার মতো শাড়ি নেই, সেগুলো যে ছিঁড়ে গেছে তা আমায় না জানালেও আমার চোখ কিন্তু এড়ায়নি। ছেঁড়া শাড়ি ফেলে দিয়ে আপাতত এই দুটো পরতে থাকো। বেতন হাতে পেলে আরও দুটো না হয় কিনে দেব। মেয়ের কথাগুলো শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই মনটা নরম হয়ে এলো সুফিয়ার। ভেজে উঠল আঁখি যুগল। টানাপোড়েনের সংসারে একজনের রোজগারে এতগুলো মানুষ চলে যে কি দুঃসাধ্য কাজ তা সুফিয়া খুব ভালো করেই বোঝেন। এও বোঝেন যে ওনার মেয়েটা ভালো নেই। এইটুকু বয়সে বাবা মা, বিধবা বোন আর তার সন্তানের মাথার ওপর ঢাল হয়ে ভরসা হয়ে দাঁড়াতে গিয়ে নিজে ডুবে গেছে চিন্তা আর দায়িত্বের অতল গহ্বরে। সব জেনে বুঝেও না বোঝার ভান করে থাকতে হয় সুফিয়াকে, কারণ ওনার হাত পা বাঁধা। মেয়েটাই যে শেষ সম্বল। এই মেয়েটা না থাকলে কিংবা মেয়েটা এতদিন নিজের সুখের সন্ধানে বেরিয়ে পড়লে যে ওনাদের মুখ থুবড়ে পড়তে হতো, পরিবারটা ভেসে যেত বানের জলে। সারাদিন সকলের সঙ্গে খিটখিটে মেজাজ দেখালেও দিন শেষে আড়ালে চোখের পানি ফেলেন সুফিয়া। জায়নামাজে বসে রবের নিকটে মেয়ের সুখের জন্য আকুল হয়ে দোয়া করেন। ঘরে গিয়ে তাইমকে দেখতে না পেলেই ললাটে চিন্তার রেখা ফুটে উঠল অনুভার। ঘর থেকে বের হতেই পাশের ঘর থেকে বোনের আহ্লাদি কণ্ঠস্বর শুনতে পেল। ঘরের সামনে গিয়ে উকি দিতেই চমকালো। তাইমের সঙ্গে হেসে হেসে গল্প করছে আর্থিকা। মায়ের কথা না বুঝেও খিলখিল করে তাল মিলিয়ে হেসে যাচ্ছে বাচ্চাটা। অথচ তন্ময় মারা যাওয়ার পর থেকে দুধের ছেলেটাকে দু চোখে দেখতে পারতো না আর্থিকা। বুকের দুধ খাওয়ানো একসময় বন্ধ করে দেয়। এই বিষয়ে প্রশ্ন করলেই মেয়েটা কেঁদে দিত। কাঁদতে কাঁদতে হেঁচকিয়ে উঠে যেত তার। বলতো, ওকে দেখলে আমার না তন্ময়ের কথা মনে পড়ে যায়। সাদা কাফনে জড়ানো তন্ময়ের লাশটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ওকে দেখলে আমার কষ্ট বাড়ে। বেঁচে থাকার পরেও মৃত্যু যন্ত্রণায় আমায় তিলে তিলে ঘিরে ধরে। ওকে নিয়ে যা আমার সামনে থেকে, আমি ওকে সহ্য করতে পারছি না। খালা নাকি মায়ের মতো হয়, মায়ের পরে একমাত্র বড় বোন আর খালাই নাকি মায়ের মতো ভালোবাসতে পারে। কথাটা কতটুকু সত্য তা ধারণা করা গেলেও অনুভা যেন তার উজ্জ্বল দৃষ্টান্ত।
মা যখন সন্তানকে দূরে ঠেলে দিল তখন তাকে বুকে জড়িয়ে ধরেছিল অনুভা। মায়ের মতো যত্ন করে লালন পালন করেছে। 8 মাস বয়সী তাইম এখনও কথা শিখতে না পারলেও তার ওই মা মা শব্দ দিয়েই যেন বারবার সে বুঝিয়ে দেয় অনুভা তার আরেক মা। সন্তর্পণ নিঃশ্বাস ত্যাগ করে নিজ কক্ষে গেল অনুভা। সারাদিনের ক্লান্তি দূর করতে এই রাতের বেলায় গোসল সারল। তারপর চলে এলো বাবার ঘরে। হাতে ব্যথা পাওয়ার পর বাবার সামনে আর আসা হয়নি। আজ হাতের ব্যান্ডেজ খুলে এসেছে। ব্যান্ডেজকৃত স্থানে লেপটে দিয়েছে মলম। বাবার এই এক সমস্যা, মেয়েকে নিয়ে বড্ড চিন্তা করেন। মেয়ে অসুস্থ হলেই নিজের উপর চাপিয়ে দেন সকল দোষ। মাঝে মধ্যে তো চোখে পানি ফেলে নিজের মৃত্যু কামনা করতেও দ্বিতীয়বার ভাবেন না। বিছানার ফাঁকা স্থানে এসে বসলো অনুভা। কামরুল হাসান চোখ বন্ধ করে শুয়ে আছেন। মেয়ের উপস্থিতি ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিদি চোখ মেলে তাকালেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে শুধালেন, কখন ফিরলি? 8 ঘন্টা হবে। ও, শরীর কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ। সারাক্ষণ এভাবে শুয়ে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তাই না বাবা? কষ্ট তো হয়, তবে শুয়ে থাকার জন্য নয়, বরং তোর উপরে বোঝা হয়ে থাকার জন্য। আমি বাবা নামের কলঙ্ক, তাই না রে মা? যে সময় কিনা নিজের মেয়েকে সৎপাত্রের হাতে তুলে দিয়ে তার জীবনের সুখ দিয়ে ভরিয়ে দেওয়ার কথা, সেই সময়টাতেই মেয়ের উপর এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব চাপিয়ে দিলাম। আমি অনেক ভুল করেছি মা। আমার লোভ করা উচিত হয়নি, নিজের নৈতিকতা বিসর্জন দেওয়া উচিত হয়নি। উচিত হয়নি তোর চাচা ফুফুদের উপর বিশ্বাস করা। তোর মায়ের কথা শুনলে হয়তো আজ দিন দেখতে হতো না আমাকে। নিজ হাতে তোর জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। দীর্ঘশ্বাস ফেলল অনুভা। বিরক্তিমাখা কণ্ঠে বলল, আহা বাবা, সব সময় এসব বলে কি মজা পাও বলো তো? আর যদি আমার জায়গায় তোমার কোনো ছেলে থাকতো, তাহলে কি এড়িয়ে যেতে পারতো সকল দায়িত্ব? তুই যতটা করছিস, তোর জায়গায় ছেলে হলে কখনোই আমাদের জন্য এতটা করতো না। জীবনে কত দেখলাম। এসব বলে আর কি লাভ? আফসোস করলে কি আর সেই সুদিন ফিরে আসবে? এসব ভেবে ভেবেই দিন দিন শরীরের অবস্থা উন্নতির বদলে আরো খারাপ হচ্ছে তোমার। ঘুমাও এবার। কথাটা বলে দ্রুত বাবার কক্ষ থেকে বেরিয়ে এলো অনুভা। বেশিক্ষণ সামনে থাকলে হয়তো নিজেও দুর্বল হয়ে পড়তো। গাড়ি পার্কিং করে বাড়িতে প্রবেশ করেছে শ্রাবণ। ড্রেসিংয়ে হাতটা ধুয়ে বসে পড়ল ডাইনিংয়ের চেয়ারে। ছেলের এসব ছোটোখাটো ও অনিয়ম দেখলেই মেজাজ খারাপ হয় পিতা হানিফ শেখের। শক্ত গলায় বললেন, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হয়ে পোশাক বদলে তারপর খেতে বস। বাবার কথা শেষ হতে না হতেই ভাত মাখিয়ে এক লোকমা মুখে পুরে নিয়েছে শ্রাবণ। মুখের খাবারটুকু শেষ করে ব্যস্ত কণ্ঠে প্রত্যুত্তরে বলল, উপরে যাব, তারপর আবার নিচে এসে খাবো। এত শত ঝামেলার কি দরকার বাবা? তাছাড়া আমার প্রচুর খিদা লেগেছে। একেবারে খেয়ে দিয়ে তারপর ঘরে যাব। ক্রুদ্ধ হলেন হানিফ শেখ। বিদ্রুপ করে বললেন, তুই না শিক্ষক, একজন শিক্ষক হয়ে যদি নিজের মধ্যেই সঠিক শিক্ষা ধরে রাখতে না পারিস, তাহলে ছেলে মেয়েদের কি শেখাবি? ছেলেমেয়েরা যা শিক্ষা পাওয়ার পরিবার এবং স্কুল শিক্ষকদের কাছ থেকে পেয়ে আসে। আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের কাজ ক্লাসে ঢুকে এক এক দিন এক একটা টপিক্সের উপরে লেকচার দেয়া, যা আমি খুব ভালো করে দিতে পারি বাবা। বিয়াদব। বিড়বিড় করতে করতে নিজের খাওয়ায় মনোনিবেশ করলেন হানিফ শেখ। পিতার কথাটা শুনেও না শোনার ভান করে নিজের মতো খেতে লাগলো শ্রাবণ। খাওয়া শেষ করে এটো প্লেটে হাত ধুতেই নীরবতা ভেঙে মা শান্তা বলে উঠলেন, এই না বললি খুব খিদে পেয়েছে, তাহলে এত তাড়াতাড়ি খাওয়া শেষ হলো কি করে? তেমন করে তো কিছুই খেলি না। পেটে যতটুকু আটবে ততটুকু তো খাবো মা। বসা থেকে ওঠার জন্য উদ্যত হতেই হানিফ শেখ পুনরায় এই ছেলের উদ্দেশ্যে বললেন, তা বিয়ে শাদী না করার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? ভ্রুদয় কুচকে নিল শ্রাবণ। শুধালো, এমনটা মনে হওয়ার কারণ? তোর মতিগতি দেখে তো তাই মনে হলো। খাওয়ার সময় আর মর্নিং ওয়াকের সময় ছাড়া তো তোর টিকিটেও পাওয়া যায় না। বিয়ের বয়স হচ্ছে সেই কবে। ভালো চাকরি করছিস, ওদিকে সৌহার্দের লেখাপড়াও শেষ। ওর তো বিয়ের বয়স হয়েছে। ছুটি শেষ হলেই কয়েকদিন পর আবারও চলে যাবে দেশের বাইরে। তোর জন্য তো আর ওর বিয়েটা আটকে রাখতে পারি না। তাছাড়া মানুষের হায়াত মৌত সব আল্লাহর হাতে। কবে মরে যায় তা তো সঠিক জানি না। তাই তোদের দুই ভাইকে বিয়ে দিয়ে আমি আর তোর মা মিলে সামনের বছরই হজে যেতে চাইছি। আর চোখে ছোট ভাইয়ের পানে তাকালো শ্রাবণ। সৌহার্দ্যকে দেখে যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না।
একেবারে বাবা মায়ের বাধ্য সন্তান, কিন্তু এ ছেলেটার যে পেটে পেটে শয়তানি তা শ্রাবণ ছাড়া কেউ জানে না। চুপচাপ ভদ্র ছেলের মতো মনোযোগ সহকারে খাবার খাচ্ছে সৌহার্দ্য। এমনভাবে আশেপাশের কোনো কথাই কর্ণগোচর হয়নি তার। বাবা যা সিদ্ধান্ত নেবে তাতেই সে রাজি। গলা খাকারি দিয়ে উঠল শ্রাবণ। পিতার উদ্দেশ্যে বলল, আমার বিয়ে নিয়ে ভাবতে তো আগেই নিষেধ করে দিয়েছি তোমাদেরকে। হজে যাবে ভালো কথা, ছেলের বিয়ে দিবে তাও ভালো কথা, আমার জন্য সৌহার্দ্য কেন আটকে থাকবে? ওর জন্য তোমরা বরং মেয়ে খোঁজা শুরু করে দাও। হজে যাওয়ার আগে বিয়েটোর দিয়ে দাও। শান্তা ঘোর প্রতিবাদ করে বললেন, সে কি কথা, বড় ভাই রেখে ছোট ভাইয়ের বিয়ে? লোকে কি বলবে? লোকে কিছুই বলবে না। এমন করছিস কেন মেহু? বিয়ে তো মানুষকে করতেই হয়, তাই না? আমিও তো তাই বলি। চট করে আনন্দিত হয়ে গেলেন শান্তা। আহ্লাদি কণ্ঠে বললেন, তাহলে রুবির সঙ্গে কথা বলি। রুবি ননদের মেয়েটা এবার ভার্সিটিতে পড়ছে। কয়েক মাস আগে বেড়াতে গেলাম না, তখন সেও এসেছিল। প্রথম দেখাতেই মেয়েটাকে আমার মনে ধরেছে। তোমার মনে ধরলেই তো হবে না মা, সংসার যেহেতু আমায় করতে হবে সেহেতু মনে আমারই ধরতে হবে। মেয়ে অনেক সুন্দর, তোরও পছন্দ হবে। হবে না মা, এই মনটা অনেক আগেই অন্য কাউকে দেয়া হয়ে গেছে। ওই মেয়েকে তোমার অতিরিক্ত পছন্দ হলে ছোট ছেলের বউ করে নিয়ে এসো, যাও। বড় ভাইয়ের কথাটা শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই আঁতকে উঠল সৌহার্দ্য। টেবিল ছেড়ে উঠে গেল শ্রাবণ। সিঁড়ির দিকে যেতে যেতে কিছু একটা মনে পড়তেই পিছু ফিরে ছোট ভাইয়ের পানে তাকিয়ে শীতল কণ্ঠে বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমি না হয় বেয়াদব, কিন্তু তোমাদের ছোট ছেলে তো খুবই ভদ্র। বাবা মায়ের বাধ্য সন্তান। বাধ্য সন্তানরা কখনো প্রেম করে না, তাই আশা করি তুমি যাকে পছন্দ করবে ও তাকেই বিয়ে করবে মা। কথাটা বলা শেষ করে ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের পথে পা বাড়ালো শ্রাবণ। তৎক্ষণাৎ গলার খাবার আটকে গেল সৌহার্দ্যের। উন্মাদের মতো কাঁচতে লাগলো। শান্তা ছেলের পিঠে চাপড় মারতে মারতে বিচলিত কণ্ঠে শুধালেন, কিরে, তোর আবার কি হলো? হানিফ শেখ ধমকের সুরে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, প্রশ্ন পরে করো, আগে পানি দাও ওকে। পুত্রের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিলেন শান্তা। গ্লাসটা নিয়ে ঢকঢক করে গ্লাসের পুরো পানি শেষ করলো সৌহার্দ্য। কাশির পরিমাণটা পূর্বের তুলনায় কমে এসেছে। এটো হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। কক্ষের দিকে অগ্রসর হতে হতে বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম। ছেলে যাওয়ার পানে দুজনেই হাঁ করে তাকিয়ে রইলেন। তাদের চাহনির মধ্যে একটাই প্রশ্ন, হঠাৎ করে এর আবার কি হলো? সকাল 9:30। নিজের চেয়ারে বসে গুরুত্বপূর্ণ কয়েকটি ফাইল চেক করছে অনুভা। তখনই অফিসে এসে পৌঁছালো তানিম। সকলে দাঁড়িয়ে তাকে সালাম জানালো। সালামের উত্তর নিয়ে নিজ কেবিনে গিয়ে প্রবেশ করলো তানিম। আধ ঘন্টা পার হতেই ভেতরে ডাক পড়লো অনুভার। টেবিল থেকে ফাইলগুলো নিয়ে তানিমের কেবিনের সামনে এসে দাঁড়ালো অনুভা। অনুমতি চাইল। আসবো স্যার? আসুন। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকলো অনুভা। টেবিলের ওপর তানিমের সম্মুখে রাখলো ফাইলগুলো। বলল, ফাইলগুলো চেক করা শেষ স্যার, যা যা সমস্যা ছিল সমাধান করে দিয়েছি। ইমপ্রুভ হচ্ছে তবে, বেশ ভালো। ডেকেছিলেন কেন স্যার? ফাইলের জন্যই রেখেছি, এবার আপনি যেতে পারেন। বেরিয়ে যাওয়ার জন্য উল্টো ঘুরে 2-1 কদম এগোতেই পেছন থেকে তানিম বেশ গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, মিস অনুভা। অতিমধ্যে থমকে দাঁড়ায় অনুভা। ঘাড় ঘুরিয়ে তাকায়, প্রত্যুত্তর করে, জি স্যার। বাড়ির থেকে অফিসে যাতায়াতে কি আপনার খুব বেশি অসুবিধা হয়? না তো স্যার, অফিস থেকে আমার বাড়ির দূরত্ব তেমন বেশি নয়, অসুবিধে হবে কেন? ললাটে ভাঁজ পড়ে তানিমের। ভ্রু উঁচিয়ে ফের শুধায়। কথাটা কর্ণগোচর হতে চোখে মুখে বিস্ময় ছাপিয়ে উঠল অনুভার। এ আবার কেমন প্রশ্ন? তার জানা মতে অফিসে এসে নাহিয়ানের সঙ্গে এমন কোনো আচরণ সে করেনি, যার কারণে স্যারের এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে। উত্তরের আশায় ওত পেতে বসে আছে আনিম। বোঝার চেষ্টা করছে অনুভার ভাবভঙ্গি। হ্যাঁ শুনলেই যেন শুরু করে দিবে ধ্বংসলীলা। কিছুটা সময় নিয়ে অনুভা পাল্টা প্রশ্ন করল, এমনটা মনে হওয়ার কারণ? আজকাল নাহিয়ান আপনাকে বাড়ি থেকে অফিস পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আবার ফেরার সময়ও দেখি আপনার জন্য ওয়েট করে, তাই আর কি জানতে চাইলাম। এই নিয়ে তো অফিসে এক একজনের এক এক মত, কানে এলো তাই জিজ্ঞেস করলাম। যতই হোক, আপনি আমার অফিসের কর্মচারী একজন। চাপা ক্রোধে ফেটে পড়ল অনুভা। কঠিন স্বরে উত্তর দিল, উনি আমার পরিচিত স্যার। সেদিন পথে একটা দুর্ঘটনা ঘটেছিল বিধায় আসার পথে আমাকে উনি সঙ্গে করে অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ব্যাস
এতটুকুই। সত্যি এতটুকুই? শুধুই কি পরিচিত? এই বস নামক লোকটিকে এমনিতেই অনুভার নিকট অসহ্য লাগে। অকারণেই সকলের সামনে অনেক ছোট করে কথা বলে। খারাপ আচরণ করতেও দুবার ভাবে না তানিম নামক পুরুষটি। তার উপর এখনকার ব্যবহার যেন খুবই বিরক্তিকর লাগছে অনুভার। ইচ্ছে করছে মুখের ওপরই কড়া করে বলে দিতে, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই আমি অফিসে আসব, সে আমার যা ইচ্ছে লাগুক, তাতে তোর কি? নির্ঘাত চাকরি যাবে তাই মুখ ফুটে বলতে পারল না কথাটা। মনের কথা মনের ভেতরে রেখে দীর্ঘশ্বাস ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, নাহিয়ান ভাই আমার বড় ভাইয়ের মতো। এই চাকরিটার সন্ধানও উনি আমায় দিয়েছিলেন, তাই ওনার সঙ্গে কথা বলা, আসা যাওয়াটা স্বাভাবিক স্যার। তানিমের মুখভঙ্গি এবং কণ্ঠস্বর এবার যেন বদলালো। কণ্ঠে নম্রতা এটে বলল, ও আচ্ছা, এবার তাহলে আপনি আসতে পারেন। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু অফিসের গাড়ি ব্যবহার করতে পারেন। ড্রাইভারকে না হয় আমি বলে দেবো আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা। তার প্রয়োজন নেই স্যার, বলার জন্য ধন্যবাদ। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের ডেস্কে চলে গেল অনুভা। সে যেতেই তানিম মুচকি আসলো, দৃষ্টি স্থির করলো সামনে থাকা ল্যাপটপে। বড় একটা ক্লাসরুমে বসে আছে নবীন শিক্ষার্থীরা, কারোর জন্য অপেক্ষা করছে তারা। আজ তাদের ভার্সিটি লাইফের দ্বিতীয় দিন। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভেতরে প্রবেশ করলো কালো স্যুট বুট পরিহিত সুদর্শন একজন পুরুষ। টেবিলের উপর হাতের বইটা রেখে উচ্চস্বরে বলল, গুড মর্নিং স্টুডেন্টস। বিপরীতে সকলে সম্মিলিত কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং। শিক্ষার্থীদের উৎসুক ভাব দেখে ঠোঁটের কানে সে হাসি ফুটে উঠল সম্মুখে দাঁড়ানো পুরুষটির। নিজের পরিচয় দেওয়ার উদ্দেশ্যে অধর নাড়িয়ে বিনিময়ী কণ্ঠে বলল, আমি শেখ মাহাতি শ্রাবণ, আজকে থেকে আপনাদের কেমিস্ট্রি লেকচারার। আবার শিক্ষার্থীদের মধ্যে থেকে হৈ হৈ শব্দ ভেসে এলো। পরিচয় পর্ব শেষ করে ক্লাস নেওয়া শুরু করলো শ্রাবণ। কয়েক মিনিটই ক্লাসরুম ভর্তি নব্য শিক্ষার্থীদের সঙ্গে সহজেই নিজেকে মানিয়ে নিল। সহজ টপিক দিয়ে শুরু করলো আজকের লেকচার। কয়েক বেঞ্চ পেছনে বসা তিনজন তরুণীর দল। ক্লাসে তাদের নেই কোনো মনোযোগ। তিনজনের মধ্যে চলছে ফিসফিসানি। দৃষ্টি স্থির সামনে দাঁড়িয়ে লেকচার দেওয়া শ্রাবণের পানে। খুঁটিয়ে খুঁটিয়ে তারা ছেলেটিকে পর্যবেক্ষণ করছে। চোখে মুখে কাজ করছে আকর্ষণীয়তা, যা দৃষ্টি এড়ায়নি শ্রাবণের। আর চোখে তাদের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, এটা কোনো প্রাইমারি স্কুল নয় যে ক্লাসের মধ্যেই নিজেদের ইচ্ছা মতো কথা বলবেন আপনারা। আর না আপনারা অবশিশু যে দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে নিজেদের মতো চলবেন। আমার ক্লাসে পড়া বিষয়ে কথা ব্যতীত অন্য কোনো শব্দ আমি অ্যালাউ করব না, তাই সবাই সাইলেন্ট। কথাটা শেষ হতে না হতেই পুরো ক্লাসরুমে নিস্তব্ধতা ভর করল। মেয়ে তিনজন একে অপরের মুখের দিকে চাউচাউই করে নত করে দিল মাথা। ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। নিজের টিচার্স রুমের কাছাকাছি এসে পৌঁছাতেই পেছন থেকে এলো এক মেলি কণ্ঠস্বরের ডাক, স্যার, মাহাথির স্যার। পথিমধ্যে দাঁড়িয়ে গেল শ্রাবণ। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে পেছনে ফিরে তাকালো। দেখতে পেল ক্লাসের সেই তিনজন মেয়েকে। তাদের মধ্যে থেকে এগিয়ে এলো একজন। চোখে মুখে তার আনন্দ চিকচিক করছে। এগিয়ে এসে আন্তরিকতা নিয়ে বলল, সরি স্যার। কেন? তখন ক্লাসে বিরক্ত করার জন্য। আমি বুঝেছি আপনি যে আমাদের মিন করেই কথাটা বলেছেন। মেয়েটির কথায় বাম ভ্রুটা আরেকটু উঁচু হলো শ্রাবণের। মেয়েটি যে চতুর এবং তার সাথে অতিরিক্ত ও আন্তরিক তা বেশ বুঝতে পারল সে। শান্ত কণ্ঠে বলল, ইটস ওকে, পরবর্তীতে এমনটা যেন আর না হয়, ঠিক আছে? জি স্যার, আর হবে না। এতটুকু বলেই মেয়েটি অধরে হাসি ফুটে উঠল। উৎসাহিত কণ্ঠে পুনরায় বলল, আমার নাম সামিরা। আমার ভাইয়া গত বছরে এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে। ভাইয়ের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি স্যার, তাই আপনি যখন ক্লাসে ঢুকে নিজের পরিচয় দিলেন তখন চমকে গেছিলাম, তাই আর কি। তখন মুচকি হাসলো শ্রাবণ, বলল, বুঝেছি ব্যাপারটা। তা নাম কি আপনার ভাইয়ের? সিয়াম। ও আচ্ছা, এখন তবে ক্লাসে যান। মাথা নাড়িয়ে স্থান ত্যাগ করলো সামিরা। শ্যাম নামটা মোটেও চেনা চেনা ঠেকলো না শ্রাবণের নিকট। না চেনাটাই স্বাভাবিক। সে এখানে জয়েন করেছে গত বছর। তার উপর আর একটা ইয়ারে এত এত শিক্ষার্থী, সবার মধ্যে থেকে একজনকে মনে রাখা খুবই দুষ্কর ব্যাপার। সেদিকে মাথা না ঘামিয়ে টিচার্স রুমে ঢুকে পড়ল সে। মিলি এবং তোহা দূরে দাঁড়িয়ে আছে। সামিরা আসতেই দুজনে তাকে চেপে ধরল।
আগ্রহ নিয়ে শুধালো, কি কথা বললি স্যারের সঙ্গে? সরি বলেছি। আমাদেরও সঙ্গে নিয়ে যেতি, আমরাও সরি বলতাম। মুখ গোমরা করে কথাটা বলে উঠল তোহা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল সামিরা। বিপরীতে প্রশ্ন করলো, তোদের আবার সরি বলতে হবে কেন? মিলির চোখে মুখে ফুটে উঠল লাজুকতা। ইনিয়ে বিনিয়ে বলল, স্যার কিন্তু হ্যান্ডসাম আছে দোস্ত। কত স্বপ্ন দেখেছি প্রেম করলে জীবনে একটা হ্যান্ডসাম স্যারের সঙ্গেই করব। কিন্তু কি এক কপাল, স্কুলে পড়াকালীন সব কয়টা স্যার ছিল বয়স্ক। কলেজে অবশ্য দুজন কম বয়স্ক স্যার ছিল, তবে দুইজনই বিয়ের তা। আর হোম টিউটরের কথাই বা কি বলবো, আমায় এতগুলা পড়া দিয়ে সে সময়টায় ব্যাটা নিজের গফের সঙ্গে মোবাইলে লুতুপুতু করতো। মিলির কথায় সামিরা তোহা দুজনেই খিলখিলিয়ে হেসে উঠল। কিছুক্ষণ হাসার পর চোখ মুখ শক্ত করে এলো সামিরার। শাসানোর সুরে বলল, সে যাই হোক, মাহাতির স্যারের দিকে অন্তত আজে বাজে নজরে তাকাবি না। কেন কেন? কারণ এদিকে যে অনেক আগেই আমার নজর পড়ে গেছে। ভাইয়ার মোবাইলে প্রথম ওনার ছবি দেখেছিলাম, আর তারপর ভাইয়ার থেকে ওনার সম্পর্কে অনেক গল্প শুনে আমি ওনার প্রেমে ভীষণ রকমের হাবুডুবু খাচ্ছি। এখানে অ্যাডমিশন নেওয়ার মূল উদ্দেশ্যই তো উনি। আশা করি বুঝতে পারছিস সবটা। দুজনেই মাথা নাড়ালো, অর্থাৎ তারা বুঝতে পেরেছে। লাঞ্চ টাইম হতেই ক্যান্টিনে এসে একটা টেবিলে বসেছে অনুভা। তখনই তার সামনের চেয়ারটা দখল করে নিল নাহিয়ান। স্বভাবসুলভভাবে তার ঠোঁটের কার্নিশে বিস্তর হাসি। উঁচু কণ্ঠে অনুভার নিকট প্রস্তাব রাখলো, চলো অনু, আজ একসঙ্গে লাঞ্চ করি। অনুভার চোখে মুখে সন্দেহ। জিজ্ঞেস করলো, রোজ তো স্যারের সঙ্গেই করেন, তাহলে আজ এখানে স্যার কোথায়? স্যার নাকি এখন খাবেন না, দুদিন পর একটা মিটিং আছে না, সেটা নিয়ে ঘাটাঘাটি করছেন। ও। ক্যান্টিনের ছেলেটা ততক্ষণে খাবার নিয়ে হাজির হলো। অনুভার ভেতরে ইতস্তত বোধ কাজ করছে। কিছু বলার জন্য হাঁসফাঁস করছে মন। নিজের মনে কথাগুলো গুছিয়ে এবার বলেই বসলো, একটা কথা ছিল ভাইয়া। কি? মানুষের ভাবনা না আজকাল খুব বাজে হয়ে গেছে। ছেলে মেয়েদের একসঙ্গে কথা বলতে দেখলেই তাদের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক বানিয়ে দেয়, অথচ তাদের মধ্যে আসলে সম্পর্কটা যে কি সেটাই জানতে চায় না। তা অবশ্য ঠিক বলেছ। পরিবারের দুর্যোগে যখন আমার দিশেহারা অবস্থা, হন্য হয়ে একটা ভালো চাকরি খুঁজতে ব্যস্ত আমি, তখন আপনি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার অবস্থার সম্পর্কে জেনে পাইয়ে দিয়েছিলেন এই চাকরিটা। সে কথা কি করে ভুলি বলুন তো? তখন থেকে আপনাকে আমি নিজের বড় ভাইয়ের আসনে বসিয়েছি। আমার কোনো ভাই থাকলে হয়তো আজ সেও আপনার মতোই আমার এই উপকারটা করত, কিন্তু অফিসের লোকজন যেন তা মানতে নারাজ। ছেলে মেয়ে একসঙ্গে একটু কথা বললেই তাদের মধ্যে নোংরা সম্পর্ক বানিয়ে দিতে দুবার ভাবে না এরা। খাওয়া থেমে গেল নাহিয়ানের। শুধালো, হঠাৎ এসব কথা? কেউ কি কিছু বলেছে তোমায়? কে বলেছে? কি বলেছে? নাম বলো তার। অনুভা মিনমিন স্বরে বলল, স্যার বলেছেন। চমকালো নাহিয়ান। আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো, স্যার? আপনি আসার পথে দুদিন ধরে আমায় অফিসে নিয়ে আসছেন, সে কারণেই ওনার সন্দেহ হয়েছে। সন্দেহের কি আছে? অফিসে অন্য সবার সঙ্গে যেমন আচরণ করি, তোমার সঙ্গেও তো ঠিক তেমন আচরণই করি। বাহিরের খবর উনিই বা জানলেন কি করে? বললেন তো অফিসের এমপ্লয়ীদের নাকি এই ব্যাপারে বলতে শুনেছেন। এই ব্যাপারটাকে স্বাভাবিক নিল নাহিয়ান। দুষ্টু হেসে বলল, ওদের ধারণাটা সত্যি করে দিলে কিন্তু মন্দ হয় না অনু। মানে? হেল্প করেছি বলেই যে আমাকে ভাই ভাবতে হবে এমন তো কোনো কথা নেই। ও যে সিনেমায় দেখো না, নায়ক এসে নায়িকাকে হেল্প করে, তারপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। কিন্তু আমার তো প্রেমের সেই বয়সটা আর নেই। তাছাড়া তুমিও তো প্রেম প্রেম করবে না, তাই চলো দুজনে একেবারে বিয়ে করে ফেলি। ভরকে গেল অনুভা। চোখে মুখে হানা দিল স্পষ্ট ভয়। ঘাবড়ানোর সুরে জিজ্ঞেস করলো, এসব কি বলছেন ভাইয়া? অনুভার মুখশ্রীর পানে তাকিয়ে জোরপূর্বক হাসল নাহিয়ান। পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলতে বলল, সিরিয়াস হয়েও না অনু, সবাই কী সব ভাবছে সেসব ভেবেই আমি তোমার সঙ্গে মজা করেছি। ও। তৎক্ষণাৎ কথাটাকে পুরোপুরি বিশ্বাস করে নিল অনুভা। কোনো মতে খেয়ে স্থান ত্যাগ করলো। তার যাওয়ার পথে তাকিয়ে মলিন হাসল নাহিয়ান। কথাটা কি আদৌ সে মজার ছলে বলেছে?
না তো, এই মেয়েটাকে যে শুরু থেকেই খুব পছন্দ করে সে। অনুভারা প্রথমে যেই বাসায় ভাড়া থাকতো সেই একই বাসাতেই পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতো নাহিয়ান আর তার পরিবার। তার মা ছিল খুব মিশুক একজন মানুষ। সুফিয়ার সঙ্গেও অল্প সময়ের মধ্যেই মিশে গেছিল, সুফিয়ার সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই করে নিয়েছিল ভাব, যার কারণে একজন আরেকজনের ফ্ল্যাটে আসা যাওয়া লেগেই থাকতো প্রায়শই। সেখানে থেকেই নাহিয়ানের সঙ্গে অনুভার পরিচয়। নাহিয়ান সব সময় কথা বলতে চাইলেও অনুভা ভদ্রতাসূচক দূরত্বটাকেই দু একটাই কথা বলতো, এড়িয়ে চলতো তাকে। গল্পের ছলে সুফিয়া তাকে তাদের পরিবারের বর্তমান দুরবস্থার কথা হয়তো জানতে পারেন নাহিয়ানের মা কুলসুম বেগম। একটা দুর্ঘটনায় অর্ধেকটা শরীর প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন কামরুল হাসান। তার মধ্যেই হঠাৎ করে বাঁধিয়ে ফেললেন ক্যান্সারের মতো একটা মারাত্মক ব্যাধি। অনুবাদের পরিবার যেন পড়ে যায় এক অথৈ সাগরে। তাদের সঙ্গে এমন কেন ঘটলো তা নাহিয়ানের অজানা। মায়ের নিকট থেকে যতটা শুনেছে ততটুকুতে বুঝতে পেরেছে পরিবারটা ভালো নেই। শ্বশুরের এমন অবস্থায় শ্বশুরবাড়ির সকল দায়িত্ব তন্ময় নিতে চাইলেও কামরুল হাসান মেয়ে জামাইয়ের সাহায্য নিতে নারাজ ছিলেন। অনুভা ছিল বাবার সঙ্গে একমত। তখন বাবা মায়ের দায়িত্ব এসে পড়ে তার উপর। তারপর শুরু হলো অনুভার চাকরি খোঁজাখুঁজি, কিন্তু ভালো কোনো চাকরি যেন খুঁজে পাচ্ছিল না সে। ততদিনে অনার্সটা কমপ্লিট হয়নি তার, অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিল। একসময় তন্ময় নিজেই পরিচিত একজনের সঙ্গে যোগাযোগ করে একটা এনজিওতে চাকরি পাইয়ে দেয় শালিকাকে। যা বেতন পেত তা দিয়ে কোনো মতে বাবার চিকিৎসা সহ সংসারের সকল দায়িত্ব এবং নিজের লেখাপড়াটাও চালিয়ে নিতে লাগলো অনুভা। তার মাস 8 পরেই তো তন্ময়ের সঙ্গে ঘটে সেই নির্মম ঘটনা। তখন সবে ফাইনাল পরীক্ষাটা দিয়েছে অনুভা। দুলাভাইয়ের মৃত্যুর পর বোন আর বোনের সন্তানের দায়িত্ব এসে পড়ে মেয়েটার ওপর। কী করবে দিক বেদিক ভুলে বসে অনুভা, এক কথায় হয়ে ওঠে দিশেহারা। এনজিও থেকে যা বেতন পায় তা দিয়ে এতগুলো মানুষের ভরণ পোষণ সহ বাদবাকি খরচগুলো চালানো অসম্ভব হয়ে পড়ে। মাস্টার্সে ভর্তি হয়েও লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছেটাকে যেন তখনই মাটি চাপা দিতে হয় মেয়েটার। পরিবারের একমাত্র ঢাল ভরসা যে সেই। একটু একটু করে বিসিএসের জন্য যা প্রস্তুতি নিয়েছিল তাও ভুলে বসেছিল ততদিনে। এত জোর ঝামেলায় কি আদৌ সব দিক রক্ষা করা সম্ভব? সুফিয়ার অবস্থাও তখন খারাপ হয়ে যায়। একদিকে বিধবা মেয়ে আর নাতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, তার সঙ্গে অসুস্থ স্বামী তো আছে, আরেকদিকে ছোট মেয়ের জন্য চিন্তা। কি করে সব দিক সামাল দিবে মেয়েটা? চিন্তায় শরীরে বাঁধিয়ে ফেলেন বিভিন্ন ব্যাধি। কুলসুম বেগম তখন বেশিরভাগ সময় পড়ে থাকতেন সুফিয়ার কাছে, বিভিন্নভাবে ভরসা দিতেন ওনাকে, বোঝাতেন একদিন সব ঠিক হয়ে যাবে। প্রায়শই স্বামী এবং ছেলের সামনে এসব বিষয় নিয়ে আফসোসও করতেন কুলসুম। সেখান থেকেই অনুবাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয় নাহিয়ান। মেয়েটাকে তার শুরু থেকেই ভালো লাগতো, যেন তেন নয় বরং মারাত্মক ভালো লাগতো। মাঝে মধ্যে ইচ্ছে করেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতো তাকে এক পলক দেখার জন্য। যখন তার এই দুরবস্থার কথা জানতে পারে তখনই বাড়িয়ে দেয় সাহায্যের হাত। অফিসে তখন নতুন কর্মচারী খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে অনুভাকে ইন্টারভিউয়ের জন্য অফিসে নিয়ে আসে নাহিয়ান। যদিও নিজ যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছিল অনুভা। বিকেলের দিকে ভার্সিটি থেকে বাড়ি ফিরল শ্রাবণ। নিজ কক্ষে প্রবেশ করতেই খানিক অবাক হলো। সৌহার্দ্য বসে আছে তার বিছানায়। দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে তার জন্যই অপেক্ষা করছিল সে। কয়েক সেকেন্ড ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থেকে আলমারির কাছে চলে গেল শ্রাবণ। নিজের পোশাক বের করে তারপর প্রবেশ করলো বাথরুমে। বেশ সময় নিয়ে পোশাক বদলে বেরিয়ে আসতেই পুনরায় মুখোমুখি হলো ভাইয়ের। সৌহার্দ্য কটাক্ষ করে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, তোমার পোশাক বদলাতে মেয়েদের মতো এত সময় লাগে কেন? কি বলতে এসেছিস সেটা বল। আমাকে ফাঁসিয়ে দিয়ে কি তুমি এটা ঠিক করলে ভাইয়া? তুমি জানতে না প্রান্তির কথা? তাহলে বাবা মায়ের সামনে কাল কেন এসব বললে? তুই কেন তাদের কানে আমার বিয়ের কথা ঢুকিয়েছিলি? থতমত খেয়ে গেল সৌহার্দ্য। আমতা করে বলল, তোমার বিয়ে না হলে তো আমার বিয়ের কথা কেউ ভাববেই না। আর কতকাল বউ ছাড়া এভাবে এতিম হয়ে বসে থাকবো বলো তো? বড় ভাইয়ের সামনে এসব বলতে লজ্জা করে না তোর? না করে না। তোর উচিত ছিল ব্যাপারটা আমাকে জানানো, তাহলে আমি সমাধান করে দিতাম। কিন্তু তুই মা বাবার কানে ঢুকিয়েছিস, তাদের কানটাকে ভাঙিয়েছিস। এবার নিজেরটা নিজেকে বুঝে নে। বাবা মায়ের সামনে ভালো সাজা, আরও ভালো সেজে এবার বিয়েটাও করে নাও, যাও। সে যাই হোক, মা সকাল থেকে আমার পেছনে পড়ে আছে, বারবার বলছে চল তোর রুবি খালার বাড়িতে।
একবার মেয়েটাকে তো দেখো। কেন দেখবো? আমি কি বেইমান নাকি? তাছাড়া প্রান্তি জানলে আমার নামে মামলা করে দিবে। সন্দেহ নিয়ে ভাইয়ের মুখশ্রী পানে তাকালো শ্রাবণ। শুধালো, মামলা করবে কেন? ওর সঙ্গে আজে বাজে কিছু করেছিস নাকি তুই? ছোট ভাইকে এসব জিজ্ঞেস করতে লজ্জা করে না তোমার? ও আচ্ছা, তার মানে কিছু করেছিস তুই। দাঁড়া, মাকে গিয়ে আমি এক্ষুনি বলছি। আটকে উঠল সৌহার্দ্য, বাধা দিয়ে বলল, আরে কিচ্ছু করিনি। আমার কি মাথা নষ্ট নাকি? তাহলে ঠিক আছে, এবার ঘর থেকে বের হ, আমি বিশ্রাম নিব। সন্ধ্যায় বের হতে হবে। কোথায় যাবে? তোকে বলবো কেন? সে না বলো, কিন্তু আমার সমস্যার সমাধান তো করে দাও। পারবো না। বলে ঘর থেকে সৌহার্দ্যকে টেনে বের করে দিয়ে দরজা আটকে দিল শ্রাবণ। অফিস আওয়ার শেষ হতেই ব্যাগ হাতে বের হতে যাবে অনুভব। তখনই তার পথ আটকে দাঁড়ায় তানিম। একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, ফাইলটা রাখুন, ইম্পর্টেন্ট ফাইল। আশা করি সেদিনের ভুলটা এবার আর হবে না। যদি হয় তাহলে কিন্তু এই চাকরিটা আর থাকবে না বলে দিচ্ছি। ফাইলটা হাতে নিল অনুভব, শান্ত কণ্ঠে বলল, হবে না স্যার, এবার আর কোনো ভুল হবে না। আচ্ছা যান তাহলে। ড্রাইভারকে আমি বলে দিয়েছি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। বললেন তো স্যার, আমার বাড়ি বেশি দূরে নয়, আমি একাই যেতে পারবো। আল্লাহ হাফেজ। বিদায় নিয়ে দ্রুত পা চালিয়ে চলে গেল অনুভব। তার যাওয়ার পানে তাকিয়ে চোখ মুখ কুঁচকে নিল তানিম। বিরক্তির সহিত বলে উঠল, ভাব বেশি।